রাফির অফিসে অনবরত মিটিং চলতে থাকে সকাল থেকে রাত অবধি। তো রাফির অফিস, রাফি একজন স্বাধীন চেতা ডিরেক্টর, অনবরত মিটিং চলতে থাকে সকাল থেকে রাত অবধি। তো রাফির অফিস, রাফি একজন স্বাধীন চেতা ডিরেক্টর। কথা বলি না তাহলে কি এটা রাফির বাধা? অবশ্যই রাফির বাধা না, এটা আমার কল। তো রাফি যেটা করে এটা রাফির ডিসিশন, রাফির কল। ব্যাপারটা না মানে যেভাবে করে খাসির গল্পটা আসছে, মানে আমার তো শুনেই মনে হচ্ছে কয়টা বাজে এখন? 11টা। আমি না ডিনার করিনি, আপনারা এরপর আমার জন্য খাসির গোশত দিয়ে ডিনারের ব্যবস্থা করবেন। যাই হোক, এর মধ্যে হুমায়ুন আহমেদের বাসায় হুমায়ুন আহমেদেরই জন্মদিনের অনুষ্ঠান ছিল। আচ্ছা, তো জন্মদিনে সবাই আসে, জাহিদ ভাইও এসেছেন। জন্মদিনের হয়তো বা উপহার হিসেবেই উনি একটা আস্ত খাসির রোস্ট নিয়ে এসেছিলেন। যায় আসে মানে প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার, এই নামটা আমার, এবং এতে আমার কোনো অসুবিধে নেই। মানে এটা এই নামটা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে। আর আমাকে দর্শকদের কেন কনফিউজ করবে, এবং এটার জন্য ভাববার কোনো কারণ নাই যে ওনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে। না না, বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন? মানে পালিয়ে যেতে কেন সবসময়? মানে পালাও কেন? বসো, কথা বলো। রায়হান রাফি ছাড়া বাংলাদেশে 3 জন প্রিয় ডিরেক্টরের নাম্বার। রেদওয়ান রনি, আমার খুব ভালো লাগে। অনেক কাজ করলাম যাদের, তাদের বলছি না, আমার দেখে ভালো লাগে। আমার শানিয়াজ কাকুলির কাজ খুব ভালো লাগে। বাট সেম আমাদের যেমন অবস্থা হারাই যাওয়ার মতন, দেখেন সে কোন আমলে একটা কাজ করছে। একটা ডিরেক্টর মানে অন্যরকম কি যেন একটা ম্যাজিক আছে শানিয়াজ কাকুলি, কোথাও নেই, কিন্তু আসেও না, কথাও বলে না। এটা কিন্তু অভিমান থেকে, তার প্রচন্ড অভিমান যে সে যেটা ডিজার্ভ করে সেই জায়গাটা কিন্তু তাকে দেওয়া হয় নাই। আর তুমি যতবার রায়হান রাফির নাম নিছো ততবার আমার নামও তুমি নাও না পুরো প্রোগ্রামে। তোমার একটা রাফির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, মানে আমাকে দেখে কি ওর কথা বলতে তোমার বেশি ভালো লাগে? খুব ভালো লাগে। মানে কি জিনিসই ফেস করতেছে আমরা, একটা ভালো ছবি দেওয়ার পর আমাদের অনেক দিন বসে থাকা লাগতেছে আর একটা ভালো ছবির জন্য। আচ্ছা, তো ওই জন্যই বলছি, ওই জন্যই এই আশা করাটা একটু আকাশ কুসুম যে 5 বছরে বা 3 বছরে আমি একদম মানে কম্পিটিশনের জন্য ওই মার্কেট হইতে হবে, তখন আমি কম্পিটিশন দিতে পারবো। আমাদের মার্কেটটাই তো তৈরি হয়নি এখনো। রাফির অফিসে অনবরত মিটিং চলতে থাকে সকাল থেকে রাত অবধি। তো রাফির অফিস, রাফি একজন স্বাধীন চেতা ডিরেক্টর, সেখানে আমার কেন হস্তক্ষেপ থাকবে? এইটা বললে তো তাহলে রাফিকেও জিজ্ঞাসা করতে হবে, তাহলে কি তোমার বেলায় এরকম? কারণ আমিও তো অনেক ডিরেক্টরের সাথে দেখা করি না, কথা বলি না, তাহলে কি এটা রাফির বাধা? অবশ্যই রাফির বাধা না, এটা আমার কল। তো রাফি যেটা করে এটা রাফির ডিসিশন, রাফির কল। মেয়ের যেটা কথা এসেছিল যে অ্যাক্সিডেন্ট করছে, রাফি কেন খোঁজ নেয়নি, হ্যাঁ, এটা নিয়ে খুব ভাইরাল হওয়ার চেষ্টা করলো মেয়েটা, হইলো একটু কম বেশি। হ্যাঁ, কারণ হলো উনি মনে হয় ভুলে গেছেন, ওনার কনভারসেশনটা আমি দেখেছি। আচ্ছা, হ্যাঁ, কেন দেখেছি এটা, হ্যাঁ আমিও চিনি না, আমি চেনার আমার আগ্রহ নাই। কিন্তু যখন এটা খুব চারুও হচ্ছিল, তখন যেটা হয় না যে আমরা কি কোনো অ্যাকশনে যাব কিনা, এত কথা হচ্ছিল, ওই জায়গা থেকে যখন তাদের কনভারসেশন থাকে না, যে অনেক জার্নালিস্টদের কাছেও গেছে বা আমিও দেখছি, ওইখানে কিন্তু রাফি খোঁজ নিয়েছে যে কি অবস্থা তোমার, হয়তো ওই তখনই না, হয়তো একদিন পরে বা এই কি অবস্থা কি, ওগুলো কিন্তু সে স্কিপ করে গেছে। করে গিয়ে তার টপিক হলো যে আমি অ্যাক্সিডেন্ট করছি, রাফি ডাকছিল, আমি গিয়েছিলাম, আমাকে কেন নেয়নি, আমাকে কোটি টাকা দিলেও আমি রাফির সাথে কাজ করবো না, আমি লিখে দিব, কোটি টাকা লাগবে না, তোমাকে রাফি ডাকুক একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য, তুমি কাজ করবা যদি তুমি একজন ভালো আর্টিস্ট হইতে চাও। এখন তোমার যদি ইন্টেনশন কাজ না থাকে, অন্য কিছু ভাইরাল হওয়া থাকে, দেন তুমি ওই যে কোটি টাকা দিবে তার কাছেই যাবা, ছবি একটা ভালো কাজের কাছে আসবা না। তো ওইটা খুবই আমার কাছে মনে হয়েছে এটা খুব চিপ একটা ওয়ে নিজেকে মানে থাকে না যে ভাইরাল করার, সো ওইটা বাদ। তখন আমি একটা কথা বলেছিলাম যে ছবি রিলিজের পরে দর্শকই বলবে, এবং দর্শকই বলেছে। আর দিঘির বিষয়টা যেটা হলো, ও আমার অনেক আদরের, স্টিল আমার দেখা হলে ও পিছন থেকে এসে জড়ায় ধরে, আপু, আমি আবার বলি এই তোর মুখে পিম্পল কেন উঠছে, আবার দেখা যায় যে ওকে অসম্ভব এখন সুন্দর লাগে। এই ঘটনার পরে সম্পর্ক ঠিক আছে? হ্যাঁ, ওটাই তো বললাম, এই ঘটনার পরে আমাদের একটা পার্লারে দেখা হলো, আমরা একসাথে একটা প্রোগ্রামের জন্য রেডি হতে গিয়েছিলাম, তো ও পেছন থেকে এসে কি সুন্দর একটা হোয়াইট শার্টটা সুন্দর করে এসে জড়ায় ধরলো, কিন্তু আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে বা খারাপ হওয়ার কিছুই ছিল না, কারণ এখানে আমার এখানে কোনো ভূমিকা নেই। কিন্তু খারাপ যেটা আমার লেগেছে যে ও তো ছোট, ওই হিসাব করলে যখন আমি কাজ শুরু করেছি তখন ও কাজ বন্ধ দিয়েছে, কারণ ও তখন এসএসসি পরীক্ষা ছিল, ওর ছিল।
আঙ্কেল অনেক কাছের, আঙ্কেলের সাথে আমি অনেকগুলা কাজ করেছি। দেখা হলেই আমাদের শিল্পী সমিতিতেও তো উনি ছিলেন, দেখা হলেই খুব সুন্দর করে কথা বলে। ব্যাপারটা না মানে যেভাবে করে খাসির গল্পটা আসছে, মানে আমার তো শুনেই মনে হচ্ছে কটা বাজে এখন 11টা, আমি না ডিনার করিনি, আপনারা এরপর আমার জন্য খাসির গোশত দিয়ে ডিনারের ব্যবস্থা করবেন। যাই হোক, ব্যাপারটা আসলে খাসি খাওয়ানোর গল্পটা আসা, ওটাই প্রাধান্য পাওয়া উচিত না। আমি অনুষ্ঠানটা দেখেছি, মাহফুজ ভাই যেটা বলেছেন, খাসি খাওয়াটাকে উনি আসলে প্রাধান্য দেননি, উনি ওটাকে একটা এলিমেন্ট, ওটা ওই ঘটনার ওনার মূল অভিমানের জায়গাটা হচ্ছে আমার চরিত্রটা অন্য একজন নিয়ে গেছে, বা অন্য একজন নাম ধরে বলেছে, অন্য একজন নিতে পেরেছে, নিয়ে গেছে। আর নিতে পেরেছের মধ্যে কিন্তু একটু একটা ব্যাপার আছে। আচ্ছা, যদি হুমায়ুন আহমেদ না দিতেন তাহলে তো নিতে পারতো না, তাহলে হুমায়ুন আহমেদ দিয়েছেন চরিত্রটা। এই জায়গাটাতে আমি চাক্ষুষ সাক্ষী, আমি সামনে বসেছিলাম, সেই জন্য আমি বলি ব্যাপারটা যেটা হয়েছিল যে এই চরিত্রটি আমার আছে জল, এই চরিত্রটি নিয়ে আমার আর মাহফুজ ভাইয়ের অনেক গল্প ছিল। যখন আমরা মানে ভাবতাম অনেক অনেক ছোটবেলায় আমরা যখন গল্প করতাম, তখন ভাবতাম যে দিলশাদ চরিত্রটি আমি করব। হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম, যেটা পরে বিদ্যা সিনহা মিম করেছেন। তো পরবর্তীতে যখন সিনেমাটা হতে যাচ্ছে তখন আমরা খুব হাসতাম যে দেখছেন মাহফুজ ভাই দিলশাদ করার কথা এখন নিশাদ করছি। তো মাহফুজ ভাই উনি যেটা করতে চেয়েছিলেন জামিল ভাই উনি ওটাই করবেন। তো আমি ওনাকে খুব খোঁচা মেরে বলতাম, হ্যাঁ আপনি তো ঠিকই আপনারটা পেয়ে গেছেন, আমি শুধু পেলাম না। তার মানে কতটা আমরা ইনভলভ, যে এই সিনেমাটা যখন হয়েছে তারও আরও 8-10 বছর আগে থেকে আমরা এই সিনেমাটা যদি কখনো হয় আমরা করব, এরকম একটা গল্প। এরকম আরেকটা গল্প ছিল আকাশ জোড়া মেঘ, একজন মায়াবতী, হলে আমরা করব। আর্টিস্টরা ভাবে না সেরকম। তো উনি সমস্ত কিছু ঠিকঠাক করে উনি গেছেন অস্ট্রেলিয়াতে ওনার স্ত্রীর সাথে দেখা করতে। এর মধ্যে হুমায়ুন আহমেদের বাসায় হুমায়ুন আহমেদেরই জন্মদিনের অনুষ্ঠান ছিল। তো জন্মদিনে সবাই আসে, জাহিদ ভাইও এসেছেন। জন্মদিনের হয়তো বা উপহার হিসেবেই উনি একটা আস্ত খাসির রোস্ট নিয়ে এসেছিলেন জন্মদিনে। আচ্ছা, হ্যাঁ, হয় উপহার হিসেবে, নয় ওখানে আরো মেহমান থাকবে সেই হিসেবে উনি একটা আস্ত খাসির রোস্ট এনে খুব আয়োজন করে, হুমায়ুন আহমেদ আয়োজন খুব পছন্দ করতেন। একটা ছোট্ট জিনিসকে খুব ড্রামাটিকভাবে, খুব নাটকীয়ভাবে ওনার সামনে কেউ যদি উপস্থাপন করতে পারে উনি অসম্ভব খুশি হতেন। তো উনি ওটা নিয়ে একটা খুব, জাহিদ ভাই ওটা খুব নাটকীয় একটা ভাবে ওটা নিল, সবাই আমরা খুব খুশি হলাম, সবাই হাতে তালি দিলাম এবং উপস্থিত যারা ছিল সবাই খুশি হলো, ওটা নিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর জাহিদ ভাই ওনার উপস্থাপনটা ছিল এরকম যে হুমায়ুন ভাই আপনি আমার আছে জল করতেছেন, আমার তো সারা জীবনের একটা শখ ছিল এই সিনেমাটা করব। আচ্ছা, হ্যাঁ, এবং আমি কত এটা পড়ে আমি নিজেকে কল্পনা করছি এই ক্যারেক্টারে। হুমায়ুন আহমেদের ওই কথাটা ওই মোমেন্টে গিয়ে লেগেছে, তাই তোমার সারা জীবনের শখ ছিল, আচ্ছা দেখি দাঁড়াও কি করা যায়। আচ্ছা আচ্ছা যাও ওটা করো তুমি। এই জিনিসটা আমার দৃষ্টিতে অন্যায় যায় আসে, মানে প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার, এই নামটা আমার, এবং এতে আমার কোনো অসুবিধে নেই। মানে এটা এই নামটা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে। আর আমাকে দর্শকদের কেন কনফিউজ করবে, এবং এটার জন্য ভাববার কোনো কারণ নাই যে ওনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে বা হবে, এরকম ভাববেন না। এটা জয়া আহসান এখন একটা ইন্ডিভিজুয়াল নাম। বারবার দর্শককে আবার সেই মাসুদটা ফেরত দিতে চায় না। AS মাসুদ, মায়ের নাম রেহানা মাসুদ, ভাইয়ের নাম অদিত মাসুদ, বোনের নাম কান্তা মাসুদ, আমি জয়া আহসান। হ্যাঁ, আমি আহসানটা এখনো রেখেছি, তাতে আমার কোনো অসুবিধা নেই এবং আমার এটির জন্য কোনো রিগ্রেট নেই যে আমি এই মানুষের সঙ্গে কেন চলেছি, এর সঙ্গে আমার কেন সম্পর্ক হয়েছে। আজকে এই মানুষগুলোরও তো কন্ট্রিবিউশন আছে। একটি ভুল মানুষ, ঠিক মানুষ, সব কিছু মিলে 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 পলি জমে 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 তো আজকে একটা উর্বর জায়গা তৈরি হয়েছে। আমি বলছি না আমি উর্বর মানুষ, মানে আমি বলতে চাচ্ছি যে আমি যে একটা সলিড কিছু তৈরি হয়। আমার লাইফের যে ভুল, আমার লাইফের যে ভুল মানুষ বা কিচ্ছু আমার ভুল নয়, প্রত্যেকটি জিনিস আমার ঠিক, আমি সেগুলো সব অ্যাকনলেজ করি, সেগুলো আমার শক্তি। ফয়সাল ভাইয়ের সাথে কফি খেতে হলে প্রথমে একটা প্রশ্ন আপনি শুরু করলে আপনি কি জিজ্ঞাসা করবেন? কি জিজ্ঞাসা করবো? হ্যাঁ, মানে একেবারে বোবাভাবে কফি খাবেন না তো? না না, বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন, মানে পালিয়ে যেতে কেন সবসময়, মানে পালাও কেন, বসো, কথা বলো। এটা আসলে সত্যিকার ভাবে কেউ প্রেস করে যেটা আমি বুঝতে পারি, আমার তো বুদ্ধি আছে, সেটা আমার ভালো লাগে। সেটা সামনাসামনি হোক, আমার মুখের উপরে এসে কেউ যদি প্রেস করে সেটাও আমার ভালো লাগে। আমার মুখের উপরে এসে যদি বলে তুমি কিচ্ছু অভিনয় পারো না, তোমার এটা প্রবলেম, তোমার এখানে প্রবলেম, এখানে অসুবিধে, সেটাও আমার ভালো লাগে। আমি নিতে পারি,
নিতে পারেন? জি আমি নিতে পারি। এটা বলার জন্য বলছেন না? না না না, আমি নিতে পারি, আমি এবং নিতে, এটা ভালো তো। প্রতিভা এনিথিং, অভ্যেস আসলে বলেননি কখনো, একটু বলেন। আমার তো মনে নেই, সবই তো জানে লোকজন। আমি খুব ভালো ইলিশ রাখতে পারেন বলে দেন। আমি পারি না। আমার প্রতিভা হচ্ছে আমি, আমার ফ্যামিলি ব্ল্যাক শিপ, আমি কিছু রান্না করতে পারি না আসলে, হয়তো পারি, মানে আমার তো মনে হয় আমার নানি বলতেন এক সময় যে না 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 সময় নষ্ট কেন, মানে রান্না তো আসলে থেরাপিউটিক। যেমন করে আমি গাছ চর্চা করি, আমার কাছে থেরাপিউটিক, আমার থেরাপির মতো কাজ করে, রান্নাও এক্স্যাক্টলি তাই আমার মনে হয়। আমি সব শুনেছি যাদের কাছে, এবং রান্নার সাথে অভিনয়ের একটা নাকি সম্পর্ক আছে খুব ভালো, এটা আমি অনেক বড় বড় লোকজনের কাছে শুনেছি। এবং পঙ্কজ ত্রিপাঠী উনি নিজে বলতেন যে রান্নার সঙ্গে কিন্তু অভিনয়ের সম্পর্ক আছে একটা, অভিনয় শিল্পীদের রান্না করলে স্ট্রেস কমে বা অনেক কিছু হয়। তো যাই হোক, আমি খুব ভালো রান্না এখন পারি না, কিন্তু আমি যদি রাত্রে যাই সেটা খারাপ হবে না।